আজকে আমরা আলোচনা করব NEP 2020, যেটাকে আমরা বলে থাকি ন্যাশনাল এডুকেশন পলিসি। ওকে, তো এটা নিয়ে মেনলি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা গ্রুপ সি এবং ডি এর প্রিপারেশন নিচ্ছে, তোমাদের সিলেবাসে দেখবে স্পেসিফিক মেনশন করে দিয়েছে এই NEP, মানে এটা তোমাকে করতেই হবে এবং এখান থেকে প্রশ্ন থাকবে 100% এবং তোমাকে আনসার করতে হবে পাস করতে গেলে। তাছাড়া তোমরা যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ, SLST বা তোমরা যারা প্রাইমারির জন্য ইন্টারভিউ নিচ্ছ, ঠিক আছে, তাদেরকে কিন্তু তোমাদের ইন্টারভিউতেও কিন্তু এখান থেকে প্রশ্ন ধরতেই পারে, যেহেতু তুমি একটা স্কুলের কোনো একটা পোস্টে অ্যাপিয়ার হতে চলেছো। তো NEP বা ন্যাশনাল এডুকেশন সম্পর্কে কিন্তু তোমার পূর্ণ ধারণা দরকার, এখান থেকে তোমার ইন্টারভিউতে প্রশ্ন ধরতেই পারে। সেজন্য আমরা আজকে এটা আলোচনা করব ডিটেলসে, এখানে ফুল কনসেপ্ট দেখবে এবং তারপরে আমরা কিছু MCQ প্র্যাকটিস করব। এবং আজকের এই ভিডিওটি দেখার পরে এটুকু আমি তোমাদের বলে দিতে পারি, তোমাদের এখান থেকে যাই প্রশ্ন হোক, তোমাদের এক্সামে আসুক বা ইন্টারভিউতে আসুক, যে কোনো প্রশ্ন তুমি আনসার করতে পারবে। তার জন্য তোমাকে একটু কেয়ারফুলি ভালোভাবে বুঝতে হবে, বিষয়টি দেখতে হবে, পারলে একটু নোটস করে নিতে হবে। এবং এখানে আমরা আজকে দেখো ডিটেলসে কেন একটুখানি এটা দেখার কথা বলছি। দেখো NEP যে আমাদের আগে ছিল এমনটা নয়, তো আমরা এর PY কি সম্পর্কে জানি না, কেমন প্রশ্ন হতে পারে। সেজন্য আমাদেরকে এখানে ফুল কনসেপ্টটা তোমাকে জানতে হবে, ডিটেলসে পড়তে হবে, যাতে যে কোনো প্রশ্ন হলে তুমি আনসারটা করতে পারো। এবং আজকের ভিডিওটি দেখার পরে আমি শিওর তুমি যে কোনো প্রশ্নের আনসার করতে পারবে এখান থেকে, যে প্রশ্ন তোমার ধরা হবে, সেটা তোমাদের গ্রুপ সির এক্সামে হোক বা ইন্টারভিউতে হোক। ক্লিয়ার? চলো, তো আমরা শুরু করি। আমরা মেন টপিকে যাচ্ছি, মেন আলোচনাতে আসি, আমরা ডিটেলসে আলোচনা করবো, যেটা তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। দেখো, প্রথমে আমরা এখানে ইন্ট্রোডাকশন সম্পর্কে দেখব। NEP বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইন্ট্রোডাকশনটা একটুখানি দেখে নেব, তারপরে আরও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করবো। তো আমি যদি প্রথমে বলি এই NEPটা কেন করা হলো, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, দেখো এর আগেও কিন্তু 1986-এ হয়েছিল, তারপরে আবার এই 2020 তো হচ্ছে। তো এটা কেন হচ্ছে? তো কিছুই না, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বর্তমান এই যে খুব দ্রুত গতিশীল সমাজের সঙ্গে যাতে সামঞ্জস্য বজায় রেখে বা মানিয়ে নেওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থারও কিন্তু পরিবর্তন দরকার, তাই তো? তো আগে দেখো 1986-তে হয়েছে, আবার 2020 তো হয়েছে, আবার দেখবে তোমরা এর পরবর্তীতে আবার হবে। তো এটা চলতে থাকবে এবং এইভাবে হবে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও সময় অনুযায়ী, যুগ অনুযায়ী পরিবর্তন করতে হবে, যাতে আমরা সমাজের সঙ্গে মানিয়ে চলতে পারি বা তাদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারি। সেজন্য আমাদের এটা প্রয়োজন। ক্লিয়ার? তো এখানেই দেখো জাতীয় শিক্ষানীতি 2020 হলো এই যে জাতীয় শিক্ষানীতি, যেটাকে আমরা বলি ন্যাশনাল এডুকেশন পলিসি। 2020 হলো একবিংশ শতাব্দীর ভারতের প্রথম শিক্ষানীতি। এটি 1986 সালের জাতীয় শিক্ষানীতির 34 বছর পর প্রবর্তিত হয়। তাহলে আগে যে এটা ছিল, এরই পরিবর্তিত রূপ হচ্ছে এই যে 2020 সালের জাতীয় শিক্ষানীতি। ক্লিয়ার? দেখো, এই নীতির মূল লক্ষ্য হলো ভারতের শিক্ষা ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন। তাহলে ভারতের শিক্ষা ব্যবস্থা একরকম ছিল, সেটার মডিফাই করার জন্য, আমূল পরিবর্তন করার জন্য এটাকে করা হয়েছে। ঠিক আছে? আমূল পরিবর্তন করে একে বিশ্বমানের করে তোলার জন্য, যাতে এই শিক্ষা ব্যবস্থাটা কি হয়, ভারতকে একটি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তো এটার মেন উদ্দেশ্য হলো ভারতের শিক্ষা ব্যবস্থার যে একরকম ছিল সেটার পরিবর্তন করে বিশ্বমানের করে তোলা এবং ভারতকে একটি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করা। তো যেটাই বললাম, দেখো বর্তমান এই যে চলতি সমাজ অনুযায়ী আমাদের বা এই যে ফাস্ট ফরওয়ার্ডিং যে ওয়ার্ল্ড, বা আমাদের যে নতুন নতুন, দেখো এখন AI এর সূচনা হয়েছে। ঠিক আছে? তো আমরা যদি সেই AI এর ব্যবস্থাটাকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ইনক্লুড না করি, তাহলে কি আমরা AI সম্পর্কে জানতে পারবো বা AI আমাদের শেখা হবে? অবশ্যই। এবার তোমাকে দ্রুত এগিয়ে যেতে গেলে, সমাজের সঙ্গে তাল মিলে চলতে গেলে AI শেখাটা প্রয়োজন। তো কি হয়েছে, এই 1986-তে ধরো AI ব্যাপার সম্পর্কে ছিল না, তো এখন কি হয়েছে, আমাদেরকে কিন্তু EIটাকে অ্যাড করার চেষ্টা করা হবে, যাতে আমরা AI সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। এটাই, আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে এটা, যে এই কমিটির প্রধান কে ছিলেন। এই কমিটির প্রধান ছিলেন কস্তুরী রঙ্গন, যিনি ইসরোর একজন প্রাক্তন প্রধান ছিলেন। ইসরোর প্রধান ছিলেন যিনি একজন অবশ্যই প্রাক্তন, ঠিক আছে, ইসরো স্পেস রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এনার যদি পুরো নামটা জানতে চাই, তাহলে একটুখানি জেনে রাখো যে কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। এটা একটু মনে রাখতে হবে তোমার, কস্তুরীরঙ্গন নাও থাকতে পারে পরীক্ষাতে। ক্লিয়ার? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে। তারপরে হচ্ছে অনুমোদন। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক 29 জুলাই 2020 এটাকে অনুমোদন দেওয়া হয় বা অনুমোদিত হয়। তাহলে এখানে তোমার সালটা তো মনে রাখতেই হবে, সঙ্গে এই তারিখটা কিন্তু একটু মনে রাখতে হবে, 29 জুলাই। তারপরে হচ্ছে মন্ত্রকের নাম পরিবর্তন।
তো এটা কি হয়েছে আমাদের এই যে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা আগে এর আন্ডারে আসতো, এই যে MHRD মানে হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, এর আন্ডারে আসতে যেটার নাম পরিবর্তন করে সেটা বর্তমান হয়েছে কি শিক্ষা মন্ত্রক। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এই যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা MHRD এর আন্ডারে এটারই পরিবর্তিত রূপ হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, মানে শিক্ষা ব্যবস্থাটা এই মন্ত্রকের আন্ডারে আসতো, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট। তো এটার নাম পরিবর্তন করে ডিরেক্ট কী করেছে, মিনিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষা মন্ত্রক করে দিয়েছে, এটাই আর কিছু না। ক্লিয়ার? তো আমাদের NEPটা কিন্তু এর আন্ডারেই আসে, এবং এই মন্ত্রকের দ্বারা কিন্তু এটা তৈরি হয়েছিল, মানে এর আন্ডারে তৈরি হয়েছিল। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে মেন যে জায়গাটা মনে রাখতে হবে, এই কমিটির প্রধানকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবে, কোন তারিখে হয় অবশ্যই সঙ্গে সালটা, তারপরে এই সালটা একটু মনে রাখতে হবে, এবং এটা কোন মন্ত্রকের আন্ডারে পড়ে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, বা এটা বললেও এটা হবে, মানে এটার পরিবর্তিত রূপটাই হচ্ছে এটা। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে বলছে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটির ফাউন্ডেশনাল পিলার্স বা 5টি ভিত্তি স্তম্ভের উপরে এটি দাঁড়িয়ে আছে। কী কী সেগুলো আমরা একটু দেখব। সেগুলো হচ্ছে অ্যাক্সেস বা প্রবেশাধিকার, মানে সকল শিশুর জন্য শিক্ষার সুযোগ, এখানে যাতে সকল শিশু শিক্ষার সুযোগ পায় সেই দিকটাকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে ইকুইটি বা সমতা, অর্থাৎ সকল ছাত্রছাত্রীর জন্য সমান সুযোগ ব্যবস্থা করে দিতে হবে, মানে এই যে ধনী পরিবারের ছেলে বলে এর জন্য একরকম সুযোগ বা সুযোগ বেশি পাবে, এই গরিব পরিবারের বলে সুযোগ কম পাবে, এই আদিবাসী বলে সুযোগ পাবে না, এমনটা করলে হবে না। সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে সকলকে, মানে তোমাকে সমতা বজায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কোয়ালিটি, অবশ্যই শিক্ষার উচ্চ মানের দিকে নজর দিতে হবে, অর্থাৎ শিক্ষার গুণগত মান যেন ঠিকঠাক থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, বা যেটাকে আমরা বলতে পারি কম খরচের মধ্যে শিক্ষা, মানে শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে করতে হবে যাতে সকলের সাধ্যের মধ্যে হয়। ঠিক আছে? সকলে জানে এটাকে অ্যাফোর্ড করতে পারে, বিয়ার করতে পারে, সকলের সাধ্যের মধ্যে যেন হয়ে থাকে। আর নেক্সট হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, বা যেটাকে আমরা বলি দায়বদ্ধতা, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত এবং যারা শিক্ষাটা পরিচালনা করবে, এই যে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক, দায়বদ্ধতা, মানে এরা কিন্তু একরকম দায়বদ্ধ থাকবে এবং এদের উপরে কিছু দায়িত্ব দেওয়া হবে, কিছু গুরুত্বপূর্ণ কর্তব্য এদেরকে কিন্তু পালন করতে হবে এটাকে বাস্তবায়িত করার জন্য। কাকে না? শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের, তো তাদের কিন্তু দায়বদ্ধতা একরকম থাকবে। তো এই 5টা মোটামুটি যেটা বললাম, এই 5টা কিন্তু ফাউন্ডেশনাল পিলার আমরা বলতে পারি, এই নীতির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে NEP 2020। এইবার দেখো, এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা তোমাদের এক্সামের জন্য এখান থেকেই প্রশ্ন আসতে পারে। বিশেষ করে এখানে বলা হচ্ছে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা বা স্কুল এডুকেশন। দেখো, পুরনো হচ্ছে 10+2, আমাদের আগে শিক্ষা ব্যবস্থা ছিল এই 10+2, পুরনো 10+2 কাঠামোর পরিবর্তে নতুন 5+3+3+4 কাঠামোটি চালু করা হয়েছে। তো আমাদের আগে শিক্ষা ব্যবস্থা ছিল এই যে 10+2, অর্থাৎ ক্লাস 10, তারপরে হচ্ছে ক্লাস 2 অর্থাৎ 12 ক্লাস। ঠিক আছে? এবং তারপরে কি বলছে 5+3+3+4, অর্থাৎ এখানে দেখো আমরা যদি এটা সমান সমান করি 15 হচ্ছে, তাই তো? এটা 15 এবং এটা হচ্ছে 16। তো আমাদের আগের শিক্ষানীতি অনুযায়ী কি হতো, একটা বাচ্চাকে ক্লাস 1-এ ভর্তি করা হতো যখন তার বয়স হতো 6, তখন তাকে ক্লাস 1-এ ভর্তি করা হতো। কিন্তু এই নতুন শিক্ষানীতি তারপরে তার ক্লাস 1 থেকে 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত 10, এইভাবে 10, তারপরে হচ্ছে 2 অর্থাৎ 12, ক্লাস 12 পর্যন্ত এইভাবে সরকারি আন্ডারে, মানে সরকার তার দেখাশুনো পড়াশুনোর দিকটা সামলাতো সরকারিভাবে। তো তারপরে অ্যাকচুয়ালি সেটা আমাদের নতুন শিক্ষানীতি অনুযায়ী কি হয়েছে, এটা হচ্ছে 15। তো এই যে এই 3টা হচ্ছে এক্সট্রা যে 3, মানে 12 থেকে 15, 3, তো এই 3টা কোথার থেকে আসছে? তো সেটা হচ্ছে আমরা যেমন বললাম আমাদের আগের শিক্ষানীতি অনুযায়ী একজন ক্লাস 1-এ ভর্তি হতো তখন তার বয়স হতো 6, তো নতুন নীতি অনুযায়ী বলছে 6 বছর বয়স নয়, যখন একজন শিক্ষার্থীর বয়স 3 তখন থেকেই তাকে স্কুলে ভর্তি করে দিতে হবে। তো এই যে 6-এ ভর্তি করা হতো আগে, এখন বলছে 3-এ ভর্তি করতে হবে। সেই 3টাই হচ্ছে এই যে, মানে এখান থেকে এই যে 6 থেকে 3 বছর এখানে
সেই 3টা এখানে যুক্ত হচ্ছে, 12-র সঙ্গে 3, সুতরাং হচ্ছে 15। এটা আরও ভালোভাবে আমি তোমাদের ক্লিয়ার করছি, নেক্সট স্লাইডে আরও বিস্তারিত আলোচনা করব। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট জায়গাটা তোমাদের কিন্তু আলোচনা দরকার। তো ক্লিয়ার, এখানে বোঝা গেল। তো আগে আমাদের 10+2 যেটা ছিল সেটার পরিবর্তিত রূপ হচ্ছে 5+3+3+4, মানে আগে 6 বছরে ভর্তি করা হতো একজন শিক্ষার্থীকে ক্লাস 1-এ, এখন বলছে না 6 বছর না 3 বছরই যখন তার বয়স তাকে ক্লাসে ভর্তি করা হবে, এবং এই 3 বছর বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত এই 3 বছরও কিন্তু তারা সেই সরকারি আন্ডারেই পড়াশুনো করবে। ঠিক আছে, তো চলো এটার আমরা বিস্তারিত আলোচনা করছি নেক্সট স্লাইডে, যেটা তোমাদের বুঝতে সাহায্য করবে। এই চার্টটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমাদের যে নতুন শিক্ষা কাঠামো সম্পর্কে বলা হয়েছে, যে 5+3+3+4 যেটা এক্ষুনি বললাম, এটা একটুখানি আমরা দেখবো ভালো করে। এখানে দেখো বিভিন্ন স্টেজ বা 4টি এখানে স্টেজের কথা বলা হয়েছে, 1, 2, 3, 4টে, এবং এখানে সেই স্টেজটার সময় কতকাল হবে, তার বয়স সীমা কত হবে, তখন সে কোন শ্রেণীতে পড়বে, এবং তার বিবরণ সম্পর্কে বলা হয়েছে। তো এটা আমরা এবার একটু আলোচনা করি। দেখো ফার্স্ট স্টেজের নাম দেওয়া হয়েছে ফাউন্ডেশনাল স্টেজ বা বুনিয়াদি স্তর, যেটা আমরা এই স্টেজটার কথা বলছি 5। ঠিক আছে, ফার্স্ট স্টেজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, এবং এর সময়কালটা কত হবে, এই 5 বছরই হবে বলেই দিয়েছে। তাহলে ফাউন্ডেশনাল স্টেজ বা বুনিয়াদি স্তরটা কতদিন হবে, 5 বছর পর্যন্ত চলবে, 5 বছরের জন্য এটা। এবং এটা শুরু হচ্ছে কখন, একজন শিক্ষার্থীর বয়স যখন 3 তখন থেকেই শুরু হচ্ছে, 3 থেকে 5 বছর পর্যন্ত চলবে, অর্থাৎ 8-এ গিয়ে শেষ হচ্ছে, 8-এ গিয়ে তার শেষ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বয়স সীমা। তাহলে বুনিয়াদি স্তর বা ফাউন্ডেশনাল স্টেজটা 5 বছরের জন্য, যখন তার বয়স 8 তখন শেষ হচ্ছে। এইবার দেখো এখানে কি বলছে, শ্রেণী, তখন সে কোন শ্রেণীতে উঠবে অ্যাকচুয়ালি। এই যে আমি বললাম 3 বছরে তাকে স্কুলে ভর্তি করতে হবে, তো এখান থেকে 5 বছর বললাম আমাদের স্টেজটা 1। তো এখান থেকে ক্লাস কোন বছরে তখন কোন ক্লাসে তখন থাকবে, অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিক 3 বছরের জন্য। এই 5টাকে আবার এইভাবে ভাগ করা হয়েছে 3+2। দেখো এখানে বলেই দিয়েছে যে অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিক 3 বছরের জন্য, এবং তারপরে হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 2 বছরের জন্য। এই 3-2 মিলে এই 5টা তৈরি হচ্ছে, এই 5। ক্লিয়ার, তার মানে তার 8 বছর যখন বয়স, 3 বছরে ভর্তি করছে, সে 3 বছর এই প্রাক প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করবে। তারপরে 3 3 3 6 হয়ে গেল, তারপরে 7 বছর বয়স এবং 8 বছর বয়সে তখন 7-এ 1 8-এ 2। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের টোটাল 5 বছরের বুনিয়াদি স্টেজ বা ফাউন্ডেশনাল স্টেজ। ক্লিয়ার, এবং তখন সে কোন ক্লাস পর্যন্ত যাচ্ছে, ফার্স্ট স্টেজে সে ক্লাস 2 পর্যন্ত যাচ্ছে। এবার এই বিষয়ে কি বলা হচ্ছে, এই বিষয়ে পড়াশোনাটা কেমন হবে, খেলাধুলা ভিত্তিক শিক্ষা। এই সময় যে সে খেলাধুলার মাধ্যমে শিখবে, যেহেতু 3 বছরে তাকে ভর্তি করা হচ্ছে ক্লাসে, তো সেই সময় সে খেলাধুলোই করবে। তো এইটা অ্যাকচুয়ালি যে খেলাধুলোটা আগে বাড়িতে করতো, সেটা বলছে স্কুলে এসে করো। খেলাধুলা ভিত্তিক শিক্ষাটা সেখানে হবে, এবং সেখানে কিন্তু কোনো রকম মানে এই যে খেলাধুলা, পেন্টিং এগুলো করবে তারা নিজেদের ইচ্ছা মতো, এবং এখানে কোনো রকম বাধা ধরা পরীক্ষা থাকবে না। ক্লাস 3 বছর বয়সে কি পরীক্ষা দেবে, ঠিক আছে, মানে 3 থেকে 8 বছর পর্যন্ত, মানে এই 5 বছর তারা ক্লাস 2 পর্যন্ত উঠবে, এবং এই সময় তারা ক্লাস 2 পর্যন্ত কোনো রকম পরীক্ষা দেবে না, বা বাধা ধরা পরীক্ষা থাকবে না। জোর দেওয়া হবে ভাষা, সংখ্যার বুনিয়াদি জ্ঞানের উপর। ক্লিয়ার, ফার্স্ট স্টেজ। এবার আমরা আসি সেকেন্ড স্টেজ, বা যেটাকে বলা হচ্ছে প্রস্তুতিমূলক স্তর বা প্রিপারেটরি স্টেজ। আমরা এই স্টেজটার কথা বলছি এবার। এটা হবে কত, 3 বছরের জন্য। এখানে বলেই দিয়েছে সময়কাল 3 বছরের জন্য, এবং বয়স সীমা কত, আমরা এখানে দেখেছিলাম সে 8 বছরে শেষ করছে, তাহলে 8 থেকে এবার শুরু হবে, 8-এ শেষ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিকই আছে। তো 8 থেকে দেখুন 9 10 এবং 11, এই 3 বছর, এই যে এই 3 বছর, এই 3 বছর সে এখানে এই স্টেজে থাকবে, স্টেজ 2-তে থাকবে। আর এখানে আমরা দেখি এই ক্লাস 2-তে শেষ করেছিল, তাহলে এই স্টেজে ক্লাস 3 থেকে শুরু হচ্ছে, ক্লাস 3 থেকে চলবে তার ক্লাস 5 পর্যন্ত। ক্লিয়ার, 3 বছরের জন্য হবে। এটা হচ্ছে তখন তার বয়স হবে 11 3 বছর শেষে, এবং তখন যে কোন শ্রেণী পর্যন্ত যাবে, 3 থেকে ক্লাস 3 থেকে 5 পঞ্চম শ্রেণী পর্যন্ত। এবং এই সময় কি বলা হয়েছে, খেলা, আবিষ্কার এবং আলোচনার মাধ্যমে শিক্ষার উপর জোর দিতে হবে। বিশেষ করে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, মাতৃভাষার শিক্ষার উপর জোর দিতে হবে। দেখো আমি তোমাদের আগের ক্লাসে একটা প্রশ্ন রেখেছিলাম যে
নতুন শিক্ষানীতি অনুযায়ী মাতৃভাষায় শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে কোন কোন ক্লাস পর্যন্ত, সেটা কিন্তু হবে 5 ক্লাস পর্যন্ত, 5 শ্রেণী পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের প্রস্তুতিমূলক স্টেজ বা প্রিপারেটরি স্টেজ, যেটা 3 বছরের জন্য, মানে সে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সেকেন্ড স্টেজে থাকবে, আর ক্লাস 2 পর্যন্ত ফার্স্ট স্টেজে থাকবে। এবার আসছে আমরা মধ্যম স্তর বা যেটাকে বলা হচ্ছে মিডিল স্টেজ। এটা এরপরেও কিন্তু আমাদের যে উচ্চ শিক্ষা অর্থাৎ মানে আমাদের যে গ্রাজুয়েশনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসছে, কিন্তু সেগুলো আমরা আলোচনা করবো পরে। এটা আমাদের স্কুল শিক্ষার বিষয়ে আলোচনা হয়ে যাক তারপরে। তো এখানে মিডিল স্টেজ আসে বা মধ্যম স্তর যেটাকে আমরা বলি, এটাও 3 বছরের জন্য, আমি এই স্টেজের কথা বলছি, মিডিল স্টেজ বা মধ্যম স্তর। এবং এটাও দেখো 3 বছরের জন্য, এবং তখন তার বয়স হবে এই যে 14 বছর পর্যন্ত। এখানে 11তে শেষ করেছিল, তাহলে কি হবে 12, 13, 14, 3 বছর। এবং তখন এখানে সে পঞ্চম শ্রেণীতে শেষ করেছিল, শুরু হচ্ছে ষষ্ঠম শ্রেণীতে, ষষ্ঠম, সপ্তম, অষ্টম শ্রেণীতে গিয়ে শেষ হচ্ছে এই স্টেজটা, মধ্যম স্তর বা মিডিল স্টেজটা। ক্লিয়ার? এবং এই সময় দেখো মানে ক্লাস 8-এ যখন একজন ছাত্রছাত্রী উঠবে বা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে কী পড়াশুনো করবে, বিষয়ভিত্তিক শিক্ষা শুরু। এবং এইখানে তোমাকে হচ্ছে বিজ্ঞান, গণিত, কলা, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ের উপরে জোর দেওয়া হবে। এবং আরও ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন অ্যাড করা হয়েছে, সঙ্গে কোডিং শেখানো শুরু হবে। কোডিং মানে কি, তোমার কম্পিউটার নলেজের উপরে জ্ঞান দেওয়া হবে। কোডিং মানে বিভিন্ন ওই যে সফটওয়্যার তৈরি করা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি সে যখন ষষ্ঠ থেকে 8 শ্রেণীর মধ্যে থাকবে, সে তো সফটওয়্যার তৈরি করতে পারবে না, বাট সেই সম্পর্কে তার জ্ঞানটা শুরু হবে, সেটাই বলা হচ্ছে। তো মধ্যম স্তরে বা যেটাকে আমরা মিডিল স্টেজ কথা বলছি, যেটা 3 বছরের, যেটা শুরু হবে ষষ্ঠম শ্রেণী থেকে চলবে অষ্টম শ্রেণী পর্যন্ত। এবং এখানে কোন কোন বিষয়ে শিক্ষা দেওয়া হবে, বিষয়ভিত্তিক শিক্ষা এখানে শুরু করা হবে, ঠিক আছে? বিজ্ঞান, গণিত, কলা, সমাজবিজ্ঞান বিশেষ করে এখানে জোর দেওয়া হবে, সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন, এবং কম্পিউটার শিক্ষণ বা কোডিংয়ের উপরে জোর দেওয়া হবে। কোন স্টেজে? 3rd স্টেজে, যেটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এবার আসছি আমাদের এই যে লাস্ট স্টেজ, যেটা 4 বছরের জন্য হবে, ঠিক আছে? যেটাকে আমরা বলছি মাধ্যমিক স্টেজ বা সেকেন্ডারি স্টেজ। সেকেন্ডারি স্টেজ 4 বছরের জন্য, যেটা ক্লাস 9 থেকে শুরু হবে, ক্লাস 9। এবং এখানে আমাদের আগের শিক্ষানীতি অনুযায়ী এখানে কোনো রকম সেমিস্টার ছিল না, বাট এখানে কিন্তু সেমিস্টার শিক্ষা ব্যবস্থা করা হবে। তো এখানে এই যে মাধ্যমিক স্তর বা সেকেন্ডারি স্টেজ, এখানে কিন্তু সেমিস্টারের প্রচলন মানে শুরু হবে। এবং এখানে বলা হয়েছে যে মাল্টি ডিসিপ্লিনারি মানে সেমিস্টার সিস্টেম তো শুরু হচ্ছে, এবং এটা 4 বছরের জন্য, এবং সেটা শুরু হচ্ছে ক্লাস 9 থেকে, 9, 10, 11, 12, 4 বছর। তো এখানে কি বলা হচ্ছে, মাল্টি ডিসিপ্লিনারি বা বহু বিষয়ক শিক্ষা এখানে শুরু করা হচ্ছে। এখানে দেখো একটা জিনিসের যেটা আমরা মানে বলি না, যে তুমি কোন স্ট্রিমের বা সায়েন্স, এই যে সায়েন্স, আর্টস বা কমার্স, এই জিনিসটাকে এখানে কিন্তু মানে একরকম এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তুমি এখানে দেখো বলেই দিয়েছে যে মাল্টিডিসিপ্লিনারি বা বহু বিষয়ক শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিষয় এখানে কিন্তু চুজ করতে পারবে। যেমন বিজ্ঞানের সঙ্গে সঙ্গীত, তো তুমি মনে করো আমি সায়েন্স থেকে আমি বায়োলজি নিলাম বা ম্যাথ নিলাম, ঠিক আছে? আবার মনে করো আর্টস থেকে আমি জিওগ্রাফি নিলাম, কমার্স থেকে একটা নিলাম, এইভাবে কিন্তু নেওয়ার ব্যবস্থা এখানে আছে। সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে মাল্টিডিসিপ্লিনারি এবং বহু বিষয়ক শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিষয় এখানে নিতে পারবে। যেমন বিজ্ঞানের সঙ্গে সঙ্গীতটাকে তারা বেছে নিতে পারবে, ঠিক আছে? এবং এখানে অবশ্যই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। অর্থাৎ আগে কি হতো, আমাদের একদম সেই বছরের শেষে গিয়ে পরীক্ষা দিতে হতো। এখানে কি হয়েছে, 6 মাস অন্তর কিন্তু পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। তো বছরের শেষে গিয়ে তোমাকে পরীক্ষা দিলে কি হতো, সেখানে দেখা যেত ছেলেপিলে সারা বছর ফাঁকি মারতো। বছরের মনে করো আমাদের পরীক্ষা হয় ফেব্রুয়ারি মার্চের দিকে, তো জানুয়ারির দিক থেকে পড়াশোনা শুরু করতো। সেটা যাতে না হয়, একটু পড়াশোনার চাপে রাখার জন্য শুরু হলো সেমিস্টার সিস্টেম। এবং সেটা আগে যেমন এখানে আমি যদি নবম থেকে 12-এর কথা বলি, মানে 4টি এক্সাম হতো, সেখানে সেমিস্টার 6 মাস অন্তর তোমাকে হয়তো 8টা এক্সাম কিন্তু তোমাকে দিতে হবে। এই জিনিসটা কিন্তু এখানে শুরু করা হয়েছে, নতুন অ্যাড করা হয়েছে। তো এটা
মাধ্যমিক স্তর বা সেকেন্ডারি স্টেজের মধ্যে কিন্তু পড়ছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা স্টেজের কিন্তু বিষয় বিশেষ কিছু ইম্পর্টেন্স বা গুরুত্ব আছে, সেটা তোমাকে ধরতে হবে। প্রথম স্টেজের ক্ষেত্রে কি বলা হয়েছে, বুনিয়াদী স্টেজের ক্ষেত্রে যেটা 5 বছরের জন্য, সেখানে বলেছে এখানকার শিক্ষাটা হবে খেলাধুলা ভিত্তিক এবং এখানে কোনো রকম পরীক্ষা থাকবে না, ভাষা ও সংখ্যার বুনিয়াদী জ্ঞানের উপর জোর দেওয়া হবে। আর প্রস্তুতিমূলক স্তর যেটা হচ্ছে 3 বছরের জন্য, যেটা শুরু হচ্ছে ক্লাস 3 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, যেখানে কিন্তু খেলা আবিষ্কার এর মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছে এবং এখানে কিন্তু মাতৃভাষার উপরে বিশেষ করে জোর দেওয়া কথা বলা হয়েছে। এবং আরেকটা কথা, এই স্টেজ থেকেই মানে ক্লাস 3 থেকেই কিন্তু, এখানে তো এক্সাম ছিল না, এখানে বলা হয়েছে ফার্স্ট স্টেজে কোনো এক্সাম ছিল না, বাট এই ক্লাস 3 বা সেকেন্ড স্টেজ বা ক্লাস 3 থেকে কিন্তু এক্সাম শুরু, মানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আর এই জিনিসটা হচ্ছে মাতৃভাষার উপরে জোর দেওয়ার কথা বলা হচ্ছে, পরীক্ষা শুরু হচ্ছে। মধ্যম স্তরে গিয়ে কি হচ্ছে, মধ্যম স্তরটা যেটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, এখানে কিন্তু তোমার হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষার প্রচলনটা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন গণিত শিক্ষা, কলা, সমাজবিজ্ঞান, বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষার কথা এখানে অ্যাড করা হয়েছে এবং কোডিংয়ের কথা এখানে বলা হয়েছে থার্ড স্টেজ বা মধ্যম স্তরে, মিডিল স্টেজ যেটাকে আমরা বলি। এবং হচ্ছে লাস্ট স্টেজ বা যেটাকে আমরা বলি সেকেন্ডারি স্টেজ, এখানে কি হচ্ছে বহু বিষয় শিক্ষা বা এখানে যে আমাদের স্ট্রিম সিস্টেমটা কিন্তু একরকম বন্ধ করে দেওয়া হয়েছে, মানে কোন স্ট্রিমের এই জিনিসটা বাদ দিয়ে এখানে হচ্ছে বহু বিষয়ক শিক্ষা কথা বলা হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিষয় বেছে নিতে পারে, যেমন বিজ্ঞানের সঙ্গে সঙ্গীত বেছে নিতে পারবে এবং সেমিস্টার পদ্ধতিতে এখানে কিন্তু এক্সাম হওয়ার কথা বলা হয়েছে। ক্লিয়ার? তো এই জায়গাগুলোর কিন্তু ইম্পর্টেন্ট, মানে এইগুলো ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে দেখতে হবে। এবার আমরা যাচ্ছি নেক্সট পোর্শনে। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা এখানে কিছু বৈশিষ্ট্য আলোচনা করব এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে ভাষা, বলছে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা স্থানীয় ভাষা, আঞ্চলিক ভাষা। ঠিক আছে, অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত, তো সেটা রাখতেই হবে, সম্ভব হলে অষ্টম শ্রেণী পর্যন্ত, যেটা হচ্ছে স্থানীয় ল্যাঙ্গুয়েজ বা আমরা যেটাকে বলি নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে। যেমন আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলাতে হবে, যারা মারাঠি তাদের মাতৃভাষা মারাঠিতে তাদের শিক্ষা দেওয়া হবে ক্লাস অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত। ঠিক আছে, এরকম বিষয়টা হচ্ছে এরকম। এবং এখানে কি বলছে, মুখস্থ বিদ্যার পরিবর্তে বিশ্লেষণাত্মক দক্ষতা এবং ধারণাগত স্বচ্ছতা যাচাই করা হবে। মানে এখানে তোমাকে এই যে মুখস্থ রিডিং বা মুখস্থ বিদ্যা আমরা যেটাকে বলি, সেটাকে না করে জোর দেওয়া হবে বিশ্লেষণাত্মক, অর্থাৎ ক্রিয়েটিভিটি তৈরি করার চেষ্টা করা হবে, অর্থাৎ তাদের মধ্যে ধারণা গঠনমূলক এই যে স্বচ্ছতা, এই যে ধারণাগত স্বচ্ছতা যাচাই করা হবে। ঠিক আছে, রিপোর্ট কার্ড দেওয়া হবে যেটা হবে হলিস্টিক বা সামগ্রিক, অর্থাৎ ছাত্র নিজে, সহপাঠী এবং শিক্ষক সবাই মূল্যায়ন করবে। আগে কি হতো, আগের নতুন অনুযায়ী তার একটা মার্কশিট তো দেওয়া হতো, সেখানে সে কত কী পেয়েছে সেরকম থাকবে, বাট এখন নতুন শিক্ষা অনুযায়ী তার মূল্যায়নটা হবে কি সামগ্রিক বা হলিস্টিক, যেখানে ছাত্র নিজেকে মার্কস দেবে। ঠিক আছে, তার একজন সহপাঠী বা তার ফ্রেন্ডসরা তাকে মার্কস দেবে এবং শিক্ষকও তাকে মার্কস দেবে। তো একজন ফ্রেন্ড, এটা দেখো এটার উদ্দেশ্য কি, মনে করো আমার স্কুলের একটা বন্ধুর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক ভালো, এবার কোনো কারণে যদি ঝগড়া হয় তাহলে সেই যখন মার্কস দেবে তোমাকে নিশ্চয়ই কম দেবে। তো এটা যাতে সে সম্পর্কটা তার সঙ্গে ভালো রাখতে পারে, তার জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছে, যাতে তার সহপাঠীর সঙ্গে তার সম্পর্কটা ভালো থাকে, যাতে তার সহপাঠী তাকে ভালো মার্কস দেয়। বা ফ্রেন্ডসের কথা বলছি, আমরা সহপাঠী এখানে ফ্রেন্ডস ধরে নাও। ঠিক আছে, তো এটা কিন্তু মূল্যায়ন ব্যবস্থাটা এরকমভাবে সামগ্রিক, যেখানে ছাত্র মার্কস তো থাকবেই, সঙ্গে ছাত্র নিজে মূল্যায়ন করবে, সহপাঠী এবং শিক্ষক সবাই মূল্যায়ন করবে। ওকে, তারপরে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে পারাক। কি এই পারাক? অ্যাকচুয়ালি একটি নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্র স্থাপন করা হবে, যার নাম হবে প্রাক। এই প্রাকের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসিস্ট্যান্ট। মূল্যায়নটা কীভাবে দেখো, প্রথম পরপর ধাপ অনুযায়ী পারফরমেন্স অ্যাসিস্ট্যান্স রিভিউ। ঠিক আছে, এই পি ফর পারফরমেন্স, এ ফর অ্যাসেসমেন্ট, অ্যান্ড হচ্ছে আর ফর রিভিউ, অ্যান্ড এ ফর, তারপরে এ আছে এ ফর অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, যেটার নাম হচ্ছে পারাক। পারাক কিছু না, একটা নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্র স্থাপন। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। PARAKH, পারাক, যার ফুল ফর্ম হচ্ছে এটা, পারলে একটু মনে রাখতে হবে। পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উচ্চ শিক্ষার বিষয়ে কি পরিবর্তন করা হয়েছে, এখানেও ভালো করে একটু বুঝতে হবে, এটাও ইম্পর্টেন্ট জায়গা। সেটা হচ্ছে এই যে উচ্চশিক্ষায় ব্যাপক নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে। গ্রস
এনরোলমেন্ট রেশিও জিইআর অর্থাৎ উচ্চশিক্ষায় ভর্তির হার 2035 সালের মধ্যে 26.3% করতে হবে। মানে 26.3% ছিল, সেটাকে বাড়িয়ে 50% করতে হবে। অর্থাৎ 2035 সালের মধ্যে 26.3%, 2018 অনুযায়ী, মানে 18 অনুযায়ী 26.3% ছিল, সেটাকে 35 সালের মধ্যে 50% করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই নতুন এডুকেশন পলিসিতে। ওকে, এইবার এই জায়গাটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, 4 বছরের স্নাতক ডিগ্রি। তো এখানে কি বলা হচ্ছে, তো আগে আমাদের কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড হচ্ছে থার্ড ইয়ার এইরকম ব্যবস্থা ছিল, বাট এইখানে নতুন শিক্ষানীতি অনুযায়ী সেটা করা হয়েছে 4 বছরের জন্য। এবং 4 বছরের জন্য এখানে কি কি পরিবর্তন দেখো, তুমি 1 বছর কমপ্লিট করলে তোমার সার্টিফিকেট দেওয়া হবে, গ্রাজুয়েট, সেখানে লেখা থাকবে গ্রাজুয়েশন সার্টিফিকেট। দ্বিতীয় বছর কমপ্লিট করলে তোমার হচ্ছে ডিপ্লোমা দেওয়া হবে, অর্থাৎ সেখানে লেখা থাকবে গ্রাজুয়েট ডিপ্লোমা। 3 বছর কমপ্লিট করলে তোমার সেখানে দেওয়া হবে ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ লেখা থাকবে গ্রাজুয়েট ব্যাচেলার। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা এক্সট্রা, যেটা 4 বছর, অর্থাৎ গবেষণা ব্যাচেলর ডিগ্রি, যেটা তুমি কমপ্লিট করলে সেখানে লিখে থাকবে গ্রাজুয়েশন রিসার্চ। ওকে, তার মানে আমি ভালো করে ক্লিয়ার করি, আমাদের আগে হচ্ছে কি হতো, শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল, আমরা 3 বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করতাম, এবং এখানে বলা হচ্ছে 4 বছর তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং প্রত্যেকটা বছরে এক একটা করে তোমার মানে প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে, এখানে সার্টিফিকেট দেওয়া হবে, প্রত্যেকটাতেই তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে, সেটা হচ্ছে গ্রাজুয়েট সার্টিফিকেট, গ্রাজুয়েট ডিপ্লোমা, গ্রাজুয়েট ব্যাচেলার অ্যান্ড হচ্ছে গ্রাজুয়েট রিসার্চ। ক্লিয়ার? এবার এখানে দেখো তোমাকে কি বলা হচ্ছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এবার মনে করো একটা চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপ বার হলো, সেখানে তোমাকে বলা হলো ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েট। তো গ্রাজুয়েট মানে এখানে তখন আমি এই আমার তো এখানে 4টে কথা বলা হয়েছে, তো কোনটাকে আমি ধরবো? তখন কিন্তু তোমাকে এই অন্তত ক্লাস মানে বছর, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি 3 বছর পর্যন্ত, এটাকে কিন্তু তোমাকে তখন কমপ্লিট করতে হবে। এই 3 বছর পর্যন্তর কথা বলছি তখন অ্যাকচুয়ালি। আর তুমি যদি হায়ার স্টাডি আরও করতে চাও 4 বছরের জন্য, মানে আরও 1 বছরের জন্য, তখন কিন্তু তোমার এটা করার কথা বলা হয়েছে, গবেষণা সহ ব্যাচেলার ডিগ্রি। ক্লিয়ার? এইবার আর একটা জিনিস, এখানে আরও একটা ইম্পর্টেন্ট দুর্দান্ত জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে তুমি মনে করো 1 বছর পড়ে বা 2 বছর পড়লে, ঠিক আছে, মানে ডিপ্লোমা পর্যন্ত পড়ে তুমি আর টাকা পয়সার অভাবের জন্য, তোমার টাকা পয়সা নেই বলে তুমি আর পড়তে পারলে না, তখন কি হলো, তুমি মনে করো এই পর্যন্ত পড়ে তুমি ছেড়ে দিলে, ঠিক আছে, এই পর্যন্ত পড়ে তুমি ছেড়ে দিলে, এবার তুমি মনে করো 4-5 বছর পরে তোমার আবার ইচ্ছা হলো বা টাকা পয়সা হলো তুমি পড়বে, তো তোমার কিন্তু এই প্রথম থেকে আবার শুরু করতে হবে না। যেহেতু বললাম প্রত্যেকটা ইয়ার এক একটা ইম্পর্টেন্স আছে, আলাদা আলাদা গুরুত্ব আছে, তাই তোমাকে কিন্তু আবার এখান থেকে শুরু করতে না, তুমি এখান থেকে শেষ করেছো, তুমি এখান থেকে আবার শুরু করতে পারবে, অর্থাৎ 3 বছর থেকে কিন্তু তুমি শুরু করতে পারবে, ব্যাচেলার ডিগ্রি থেকে তুমি শুরু করতে পারবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত তোমার করলে হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা নিয়ে আমরা আরও পরে আলোচনা করব, সেখানে আরও ভালোভাবে বুঝতে পারবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, পিজির ক্ষেত্রে একটা কথা এখানে মাথায় রাখতে হবে, আমরা সাধারণত কী করতাম, 3 বছর গ্রাজুয়েশন করতাম আর আমাদের 2 বছর পিজি, তার জন্য এই টোটাল হচ্ছে আমাদের 5 বছর লাগতো, টোটাল 5 বছর। তো এখানেও একটুখানি চালাকি করে চেঞ্জ করা হয়েছে, যেমন আমি বললাম, এখানে যে তোমাদের গ্রাজুয়েশন 4 বছরের হবে, তো 4 বছর হওয়ার পরে মনে করো কেউ এই 3 বছর করে তারপরে সে পিজি করার কথা ভাবছে, তো 3 বছর গ্র্যাজুয়েশন করার পরে কেউ যদি পিজি করে, তাহলে তাকে 2 বছরের পিজি করতে হবে। ঠিক আছে, 2 বছরের পিজি করতে হবে, তাহলে এখানে দেখো সেই 1 2 3 প্লাস 2 সেই 5 বছরই হচ্ছে। আবার কেউ যদি এই পর্যন্ত গ্র্যাজুয়েশন করে 4 বছরের গ্র্যাজুয়েশন করে পিজি করতে যায়, তাহলে কিন্তু তাকে 1 বছরের পিজি করতে হবে। এই চেঞ্জটা করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও দেখো এই 1 2 3 4 আর এই 5 বছরই হচ্ছে, মানে তোমার টাইম পিরিয়ড সেই সেম। এই পর্যন্ত গ্র্যাজুয়েট করে কেউ যদি পিজি করতে যায়, তাকে 2 বছরের পিজি করতে হবে, এই পর্যন্ত গ্র্যাজুয়েট করে কেউ যদি পিজি করতে যায়, তাকে 1 বছরের পিজি করতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেল আশা করি। তো নেক্সট আমরা যাচ্ছি, এখানে দেখো আরও কিছু বিষয় আছে, আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে বলছে মাল্টিপল এন্ট্রি ও এক্সিট, ওই যেটার কথা বলছিলাম, মানে তুমি মনে করো 1-2 বছর গ্রাজুয়েশন করে চলে গেছে, তো তোমার কিন্তু আবার সেই এন্ট্রি করার সুযোগটা থাকছে, বা তুমি ওই 2 বছর পর এক্সিট করে চলে যাচ্ছে, সেই সুযোগটা কিন্তু তোমার থাকছে।
তুমি আবার 3-4 বছর পরে আসলে ডিপ্লোমা পর্যন্ত পড়লে, 2 বছরের গ্রাজুয়েট মানে ডিপ্লোমা পর্যন্ত পড়লে, তারপরে তুমি আবার সেই 3 বছরের গ্রাজুয়েশন থেকে এন্ট্রি করতে পারবে। তাই এটাকে বলা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ও এক্সিট। ঠিক আছে, এই যে শিক্ষার্থীরা কোর্সের মাঝপথে পড়া ছেড়ে দিলে অর্জিত ক্রেডিট নষ্ট হবে না, তারা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABCA ক্রেডিট জমা রাখতে পারবে। মানে আমি যেটা তোমাদের আগে বললাম গ্রাজুয়েশনের ক্ষেত্রে যেটা বোঝানোর চেষ্টা করলাম অ্যাকচুয়ালি সেটার কথাই বলছে। এই যে এখানে যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম, কেউ যদি এই পর্যন্ত পড়ে চলে যায়, ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম, কেউ যদি এই পর্যন্ত পড়ে চলে যায়, সে ধরো 3 বছর পরে আবার আসলো, তাহলে তাই সে আবার এখান থেকে শুরু করতে পারবে। সেটাই এখানে কিন্তু বলা হয়েছে, এই যে মাল্টিপল এক্সিট, এন্ট্রি ও এক্সিট। ঠিক আছে, তাদের ক্রেডিট, তারা চলে গেলে ক্রেডিট নষ্ট হবে না এবং পরে আবার চাইলে পড়া শুরু করতে পারবে। তারপরে দেখো এখানে আরও একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এমফিল রদ করা হয়েছে। এখানে এমফিল ডিগ্রিটাকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে, এমফিল ডিগ্রিটাকে বাতিল করা হয়েছে এবং স্নাতকোত্তর বা 4 বছরের স্নাতক ডিগ্রির পরেই সরাসরি পিএইচডি করা যাবে। অর্থাৎ 4 বছরে তুমি গ্রাজুয়েশন করার পরে তুমি কিন্তু পিএইচডি করতে পারবে, সরাসরি পিএইচডি করা যাবে। এবং এমফিল যেটা ছিল এটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? তারপরে হচ্ছে একক নিয়ন্ত্রক সংস্থা, অর্থাৎ চিকিৎসা এবং আইনি শিক্ষা বাদে সমস্ত উচ্চশিক্ষার জন্য একটিমাত্র নিয়ামক সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা থাকবে। সব কিছুকেই একটিমাত্র নিয়ন্ত্রক সংস্থা মানে নিয়ন্ত্রণ করবে, সেটা হচ্ছে HECI অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু এই চিকিৎসা আর আইন এই দুটো বাদে, এই দুটোকে এটা নিয়ন্ত্রণ করবে না। নেক্সট দেখো ন্যাশনাল এডুকেশন পলিসির কিছু শিক্ষিকা করার মানে শিক্ষকদের ক্ষেত্রেও এখানে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। যেমন 2030 সালের মধ্যে শিক্ষকদের জন্য ন্যূনতম যোগ্যতা 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু করার কথা বলা হয়েছে। অবশ্যই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, তো তারা যারা শিক্ষা দেবে তাদেরকে তো সেইভাবে তাদেরও শিক্ষা ব্যবস্থাটার পরিবর্তন করতে হবে। তাই 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 4 বছরের ইন্টিগ্রেটেড বিএডের কথা বলা হয়েছে এই নতুন শিক্ষানীতি অনুযায়ী। ঠিক আছে, শিক্ষকদের ক্রমাগত পেশাগত উন্নয়নের জন্য CPD বা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বাধ্যতামূলক করা হবে। অন্যান্য গুরুত্বপূর্ণ যদি দিকগুলো দেখি, যেটা হচ্ছে ভোকেশনাল স্টেজ, আমরা যেটা বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, এটা আলাদা করে এখানেই দেওয়া হয়েছে যেহেতু এটা ইম্পর্টেন্ট। ষষ্ঠ শ্রেণী থেকেই ষষ্ঠ শ্রেণী থেকেই ইন্টার্নশিপ বা বৃত্তিমূলক শিক্ষা শুরু করবে। মানে মনে করো কেউ পড়াশোনার পাশাপাশি কেউ কোনো একটা মেয়ে মনে করলো তার খাবার বানানো বা রান্না বান্নার বিষয়ে সে খুব মানে শিখতে চায়, তো সেটাও সে পারবে। বা মনে করো সেই সেলাই সম্পর্কে কিছু শিখতে চাই, সেটাও শেখার ব্যবস্থা করা হয়েছে। বা একটা ছেলে মনে করো মেশিন লার্নিং সম্পর্কে কিছু শিখতে চাই, তারও কিন্তু সেটা করতে পারবে, যেটাকে আমরা বলি ভোকেশনাল এডুকেশন। ওকে, যেখানে প্র্যাকটিক্যাল মানে তোমাকে টিচিং দেওয়া হয়। তো বৃত্তিমূলক শিক্ষা ষষ্ঠ থেকে ইন্টার্নশিপ সহ বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে। লক্ষ্য হলো 2025 সালের মধ্যে অন্তত 50% শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনা। ডিজিটাল শিক্ষার প্রযুক্তির ব্যবহার বাড়াতে অবশ্যই NETF বা ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম গঠন করা হবে এবং ডিজিটাল শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমনটা আমরা আগে বলেছি, কোডিং শেখার বিষয়ে গুরুত্ব কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে অর্থায়ন, অর্থাৎ শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ জিডিপির খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এটাও অর্থাৎ জিডিপি 6% পর্যন্ত বাড়ানো হবে। যেমন আমাদের বর্তমান শিক্ষা অনুযায়ী বা আমাদের আগের শিক্ষানীতি অনুযায়ী কী হতো, 3% মতন জিডিপি ইউজ করা হতো, সেটা বলছে বাড়িয়ে 6% মতো, অর্থাৎ আগে যে পরিমাণ বাজেট ছিল সেটাকে দ্বিগুণ করার কথা বলা হয়েছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, জিডিপি 6%। ঠিক আছে, তারপরে হচ্ছে NEP 2020 লক্ষ্য সমূহ কয়েকটি লক্ষ্য হচ্ছে 21 শতাব্দীর দক্ষতা তৈরি, ভারতকে গ্লোবাল নলেজ হাব বানানো, যেগুলো আমরা আগে পড়ে এসেছি অলরেডি, গবেষণায় ভারতের অবস্থান উন্নত করা, সবার জন্য মানসম্মত শিক্ষা এবং চাকরিমুখী শিক্ষার ব্যবস্থা এর লক্ষ্য, NEPর লক্ষ্য। আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, যেমন এক নজরে মনে রাখার মতো কিছু তথ্য এখান থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট কয়েকটা তথ্য তুলে দেওয়া হয়েছে। যেমন এই নীতি বা NEP যেটা হচ্ছে 2020 সালে, এবং পূর্ববর্তী নীতি যেটা হচ্ছে 86 এরই একটা এই 1986 সালে একটা সংশোধন হয়, সেটা হচ্ছে 1992-তে। ঠিক আছে, মানে NEPর পূর্ববর্তী হচ্ছে এটা এবং এটার সংশোধন হয়েছিল 1992-তে।
কমিটি কে কস্তুরীরঙ্গন আমরা আগে পড়েছি, এবং এর কাঠামোটা হচ্ছে এই 5+3+3+4। উচ্চ শিক্ষা নিয়ন্ত্রক হচ্ছে HECI এবং জিডিপির লক্ষ্যমাত্রা হচ্ছে 6%। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমরা কিছু প্রশ্ন আলোচনা করব এখান থেকে, অ্যাকচুয়ালি যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে NEP 2020 কোন বছরে প্রণীত হয়। 2020 তো বলাই আছে। নতুন কাঠামো কি, এইটা যেগুলো আমরা দেখে এসেছি, এগুলো ইম্পর্টেন্ট বলে আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে এখান থেকেই তোমাদের মুখস্থ হয়ে যায়। ক্লাস 5 পর্যন্ত কোন ভাষায় শিক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, মাতৃ বা আঞ্চলিক ভাষা। NEP 2020 কমিটির প্রধানকে কস্তুরীরঙ্গন। কোন ডিগ্রি বাতিল করা হয়েছে, অবশ্যই MPhil। এগুলো আমরা কিন্তু সবটাই আলোচনা অলরেডি করে এসছি। আশা করি এরপরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তারপরে বলছে শিক্ষক প্রশিক্ষণ। আচ্ছা, এটাকে একটুখানি ইগনোর করবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয়নি, এটাকে একটু ইগনোর করতে হবে। সরি, কি হচ্ছে, এটাকে একটু ইগনোর করবে। এটা WB মানে এটা চেঞ্জ করা হয়নি আর কি, ঠিক আছে। এটা NEP 2020 হবে। যাই হোক, ওটা ইগনোর করো। এখানেও এটা ইগনোর করবে একটু, ঠিক আছে। চলো, তো এখানে বলছে শিক্ষক প্রশিক্ষণ কত বছরের বিএড হবে। বিএড হবে 4 বছরের জন্য। আমরা দেখলাম গবেষণায় উন্নতির জন্য কোন সংস্থা তৈরি করা হবে, NRF তৈরি করা হবে। এবং কোন শ্রেণী পর্যন্ত কোডিং, অবশ্যই 6 শ্রেণী পর্যন্ত কোডিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। শিক্ষা ব্যয় জিডিপির কত শতাংশ, ব্যয় লক্ষ্যমাত্রা 6%। এইগুলো ছিল ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি আজকে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টি। তবুও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং আশা করি এরপরে তোমাদের এখান থেকে যে প্রশ্নই ধরা হোক আর কোনো ভুল হবে না বা আনসার করতে পারবে না এমনটা নয়। আশা করি পুরোটা আনসার করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের গ্রুপ CD এর জন্য ইম্পর্টেন্ট, সঙ্গে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেজন্য এটা ভালো করে যদি সমস্যা হয় একবার দেখে নেবে। ক্লিয়ার? চলো, আমরা এখানে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।